আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ অ্যানিমেশন মুভির গল্প নিয়ে এসেছি। আশা করি এই মুভির গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা একটা বৃদ্ধকে দেখতে পাই যার হাতে কিনা একটা ছোট্ট খেলনা ছিল। এরপর তার বাড়িতে হঠাৎ করে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। সে ঘুমাতে গেলে জানলাগুলো বারবার খুলে যায়, বিছানার চাদর এমনিতেই সরে যায় এবং দরজাতেও বারবার কে যেন কড়া নাড়ে। ঠিক তখনই ওই লোকটার বিছানার নিচ থেকে একটা ভূত বের হয়ে আসে। এরপর সেই ব্যক্তি প্রচণ্ড ভয় পেয়ে তো সে বাড়ি থেকেই বের হয়ে যায়। আর এটা থেকে বোঝা যায় যে এই বাড়িটা যেই কিনুক না কেন সেই ওই ভূতের কবলে পড়ে। এখানে এই ভূতের নাম ছিল ক্যান্টার উইলার। এরপর আমাদেরকে দেখানো হয় অনেক বছরের পরের একটা সিন। এবার আমরা একটা নতুন পরিবারকে দেখতে পাই যারা কিনা এই বাড়িতে এসেছে। এই পরিবারের নাম ছিল ওটিস ফ্যামিলি। এই পরিবারের মধ্যে একজন দম্পতি এবং তাদের 3জন সন্তান রয়েছে। কিন্তু তাদের বাচ্চারা এই বাড়িতে আসতে একদমই চায়নি, কারণ তাদের পুরনো বাড়িটা অনেক পছন্দের ছিল। তাছাড়া এই বাড়িটা ছিল বিশাল বড় একটা প্রাসাদ। এত বড় বাড়ি তারা আগে কখনো দেখেনি। এই বাড়িটা ছিল তাদের কাছে একটা স্বপ্নের মতো। আসলে এই পরিবারটা ছিল খুবই আধুনিক, এজন্য ভূতের অশ্লীলতা তাদের একদমই বিশ্বাস হচ্ছিল না। কেয়ারটেকার তাদেরকে বলেছিল যে এই বাড়িতে ভূত আছে, কিন্তু তারাও এই কথাটা বিশ্বাসই করে না আর বলে যে ভূত বলতে কিছুই হয় না। অন্যদিকে তাদের বড় মেয়ে ভার্জিনিয়া এই বাড়িটা একদমই পছন্দ করেনি। বাড়ির ভেতরে ঢুকেই একটা পোস্টার দেখে তার কেমন জানি অস্বস্তি হতে থাকে। এরপর সে যখন বাড়ির লাইব্রেরিতে যায় তখন সে বুঝতে পারে আগের বাড়ির লাইব্রেরিটা এর থেকেও বড় ছিল। এরপর সে ওই লাইব্রেরিতে একটা বইও খুঁজে পায়, যে বইটা কিনা তার পুরনো বাড়ির কথা মনে করিয়ে দেয়। ভার্জিনিয়া এতটাই বিরক্ত হয়ে যায় যে সে তার পরিবারের সঙ্গে তর্ক করতে শুরু করে। কিন্তু তার বাবা মা তাকে বোঝায় যে আমরা কোথাও যেতে পারবো না, আমাদেরকে এখানেই থাকতে হবে। এরপর রাতের বেলা ভার্জিনিয়া খুবই অস্বস্তি বোধ করছিল। এমনকি সে রাতের খাবার খেতে নিচেও যায়নি, সে নিজের ঘরে বসেই বই পড়ছিল। বই পড়তে পড়তে অনেক রাত হয়ে যায় এবং হঠাৎ করেই ঘরের জানালা দরজা খুলে যেতে থাকে। ঠিক তখনই ভার্জিনিয়ার মনে হয় যে ঘরের ভেতরে কেউ একটা আছে। ঠিক তখনই এই বাড়ির ভূত সাইমন তাকে সে দেখতে পায় এবং ভার্জিনিয়ার সামনে উপস্থিত হয়। কিন্তু ভার্জিনিয়া সাইমনকে দেখে একদমই ভয় পায় না, বরং বলে, তাহলে আপনি সেই ভূত যে কিনা সবাইকে ভয় দেখান? ভার্জিনিয়া আরও বলে, আপনাকে দেখে তো একদমই ভয়ঙ্কর লাগছে না। এজন্য সাইমন তাকে ভয় দেখানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভার্জিনিয়া এতে একদমই ভয় পায় না। বরং তাদের দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে আগামী 2 সপ্তাহের ভেতরে সাইমন ওটিস পরিবারকে এই বাড়ি থেকে বের করে ছাড়বে। এরপর সাইমনের ভূত চলে যায় ওটিস পরিবারের কাছে। ওটিস পরিবারের কর্তা ছিলেন একজন বিজ্ঞানী। আসলে তিনি বিদ্যুৎ আবিষ্কার নিয়ে গবেষণা করছিলেন, কেননা সেই সময় পর্যন্ত এখনো বিদ্যুৎ আসেইনি। তাছাড়া তার কাছে ভূত প্রেত এই সব কিছু অর্থহীন ছিল। সাইমন তো বারবার চেষ্টা করে ভার্জিনিয়ার বাবাকে ভয় দেখানোর জন্য, কিন্তু সে তো একদমই ভয় পায় না। এরপর ভার্জিনিয়ার বাবা যখন ভার্জিনিয়ার মায়ের রুমে যায় তখনই সাইমন তার সামনে চলে আসে। তার বাবা তখন বলে, আপনার কি একদমই লজ্জা নেই? এটা আমার স্ত্রীর রুম, আপনি কিভাবে এখানে আসতে পারেন? ভার্জিনিয়ার বাবা সাইমনকে সেখান থেকে চলে যেতে বলে। এই সব কিছু শুনে সে তো খুবই অবাক হয়ে যায়। সাইমন তখন মনে মনে ভাবতে থাকে যে আরে এরা কেমন দম্পতি, এরা তো আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিচ্ছে। এরপর সাইমন চলে যায় ওটিস পরিবারের যমজ 2 ছেলে মেয়ের কাছে। আসলে সে ভেবেছিল বাচ্চারা তো নিশ্চয়ই ভয় পাবে, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে এই 2 বিচ্ছু আরো বেশি ভয়ঙ্কর। 2 যমজ বাচ্চা তখন সাইমনের মাথা খুলে ফুটবলের মতো খেলতে শুরু করে। এই সব কিছুর পরে সাইমনের মাথা তো খারাপ হয়ে যায় আর বলে যে এত বছর পরে মানুষ কি ভূতকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে। এই সমস্যার সমাধানের জন্য সে তার একমাত্র বন্ধুর কাছে চলে যায়। তার বন্ধু ছিল একটা কঙ্কালের মাথা। এই কঙ্কাল মাথা তাকে সবসময় সাহায্য করত, কিন্তু বন্ধু কঙ্কালও তাকে হতাশ করে দেয় আর বলে যে এখন নাকি ভূত পেতকে কোনো মানুষ ভয়ই পায় না। পরদিন সকালবেলা ভার্জিনিয়া তার ঘোড়াটা নিয়ে বাইরে যাচ্ছিল।
তখনই সে দেখে একটা ছেলে তার ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ঘোড়াটা দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের খাদের দিকে ছুটে যাচ্ছে। ঠিক তখনই ভার্জিনিয়া তার পিছু নেয় এবং সঠিক সময়ে তার ঘোড়াটাকে থামিয়ে তাদের প্রাণ বাঁচায়। তখন ভার্জিনিয়া জানতে পারে যে ওই ছেলেটা আসলে এই রাজ্যের রাজপুত্র ছিল। এই ছেলেটার নাম হলো ডিউ। কিন্তু ভার্জিনিয়ার কাছে রাজপুত্র হওয়াটা কোনো বড় একটা ব্যাপার ছিল না। এরপর ওরা দুজনে কথা বলতে বলতে বাড়ির গেট পর্যন্ত চলে আসে। ডিউ নামের ছেলেটা যে কিনা ছোটবেলা থেকে এখানে থাকতে শুরু করে, সে ওই বাড়িতে ঢুকতেই চাইছিল না। কারণটা হলো ডিউ তো জানতো এই বাড়িতে একটা ভূত বসবাস করে। ভার্জিনিয়া তখন বলে, তুমি তাহলে ভূতকে বিশ্বাস করো? ডিউ তখন লজ্জায় পড়ে যায়। এরপর দুজনে মিলে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে ছিল বিশাল বড় একটা বাগান। এরপর তারা ভাবে যে বাগানটা ঘুরে দেখবে, কিন্তু কিভাবে তার ভিতরে ঢুকবে। ভার্জিনিয়া তখন ডিউয়ের সাহায্যে সেই দেওয়ালের উপরে উঠে পড়ে। এরপর ভার্জিনিয়া দেখে যে একজন মালি একটা গোলাপ কেটে ফেলে। মুহূর্তেই তার মনে হয় যেন কেউ যেন তার গোয়ালা কেটে ফেলছে। তার মনে হয় সে যেন শ্বাস নিতেও পারছে না। সরাসরি সে উপর থেকে ডিউয়ের কোলে পড়ে যায়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে একটা পুকুরের কাছে পৌঁছে যায়। ওই পুকুরের ভেতরে একটা লকেট দেখা যাচ্ছিল, আর শোনা যায় যে এই পুরো বাড়িটাই নাকি একটা জাদুময়। ভুল করে ভার্জিনিয়া সেই পানিতে পড়ে যায় এবং লকেটটা তুলতেই যাচ্ছিল, কিন্তু তখনই পানির নিচ থেকে একটা শেকড় বের হয়ে এসে তার পাটা আটকে ধরে। ঠিক তখনই ডিউ সেখানে চলে আসে আর ভার্জিনিয়াকে বাঁচিয়ে উপরে তুলে নিয়ে আসে। এরপর ভার্জিনিয়া ওই বাড়ির একজন পুরনো কর্মচারীর সঙ্গে কথা বলে জানতে পারে যে সাইমন তার নিজের স্ত্রীকে খুন করেছিল। কিন্তু ভার্জিনিয়া যখন সেই লকেটটা খুলে দেখে, সেখানে সাইমন এবং তার স্ত্রীর একটা ছবি দেখা যায়। ছবিতে তাদেরকে দেখে এটাই মনে হচ্ছিল যে তারা একজন সুখী দম্পতি ছিল। এরপর থেকেই ভার্জিনিয়ার মনে সন্দেহ হতে থাকে যে এই গল্পের পেছনে নিশ্চয় অন্য কোনো সত্য লুকিয়ে আছে, এবং সে ভাবতে থাকে যে এই সত্যটা তাকেই খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ পর সেখানে ভার্জিনিয়ার মা চলে আসে। ভার্জিনিয়ার পাশে একটা ছেলেকে দেখে সে বেশ বিরক্ত হয়, কিন্তু যখন সে জানতে পারে যে এই ছেলেটা একটা রাজপুত্র, তখন সে কিছুটা স্বস্তি ফিরে পায়। কারণটা হলো এখন সে চায় তাদের দুজনের মধ্যে সম্পর্কটা আরো গভীর হোক, যাতে করে তারা ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু ভার্জিনিয়া তার মাকে সরাসরি বলে দেয় যে মা, এরকমটা কোনো কিছুই হবে না, কারণ সে আমার খুব ভালো বন্ধু। এরপর রাতের বেলা ভার্জিনিয়া ওই লকেটটা নিয়ে গভীরভাবে চিন্তা করছিল। এটাই ভাবছিল যে সাইমন এবং তার স্ত্রী দেখতে আসলে কেমন ছিল। সাইমন কি তার স্ত্রীকে সত্যিই খুন করেছিল, নাকি পুরোটাই মিথ্যে কথা? অন্যদিকে সাইমন ওটিস পরিবারকে ভয় দেখানোর জন্য ভয়ঙ্কর রূপে ফিরে আসে। সে নিজের মাথাটা খুলে রেখে একটা ফাঁকা খুলি তার মাথার উপরে বসিয়ে ওটিস পরিবারকে ভয় দেখানোর জন্য বের হয়ে পড়ে। কিন্তু ভার্জিনিয়ার বাবা, যিনি ছিলেন একজন বিজ্ঞানী, সে তো এই ভূত প্রেতকে বিশ্বাসই করে না। উল্টে ভার্জিনিয়ার বাবা সাইমনের ছবি তুলতে শুরু করে আর বলে, দেখুন তো ছবিটা কেমন হয়েছে। এই সব কিছু দেখে সাইমন তো নিজেই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সাইমনের সঙ্গে ভার্জিনিয়ার দেখা হয়ে যায়, আর তাকে দেখে সে খুব রেগে যায় আর বলে, আপনি তো খুবই খারাপ, আপনি নিজের স্ত্রীকে নিজেই খুন করেছেন। সাইমন তখনই ভার্জিনিয়াকে আসল সত্যি কথাটা বলে আর বলে যে তুমি যা কিছু শুনেছ সবই ভুল। আসলে সবাই আমাকে ভুল বুঝেছে। আমি একজন বিখ্যাত জাদুকর ছিলাম। এমনকি আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতাম। আমাদের শো দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসতো। তাদের বাড়ির কাছে একটা ব্রিজ ছিল, যেখানে তারা দাঁড়িয়ে থেকে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাতেন। আসলে তার স্ত্রী ওই ব্রিজে যেতে সবসময় ভয় পেত। একদিন ওই ব্রিজে তার স্ত্রী দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচে পড়ে যায়। সাইমন তার স্ত্রীকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সময় মতো সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি। সে তার চোখের সামনে দেখতে পায় যে তার স্ত্রী পানিতে ডুবে মারা যান, তো সে কিছুই করতে পারে না। আমি আমার স্ত্রীকে মারিনি এবং কেউ তাকে ধাক্কাও দেয়নি। এরপর থেকেই আমার জীবন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। 300 বছর ধরে আমি এই বাড়ির ভেতরেই আটকা পড়ে আছি। এই সব কিছু শোনার পর ভার্জিনিয়া তখন বলে যে আমি আপনাকে মুক্ত করতে চাই এবং সাহায্য করতে চাই, চলুন আমরা বাইরে থেকে ঘুরে আসি। ভার্জিনিয়া তখন সাইমনকে গাড়িতে উঠিয়ে নেয়। সাইমন ছিল 300 বছরের পুরনো ভূত, এজন্য গাড়ি দেখে সে প্রচণ্ড অবাক হয়ে যায়। কিন্তু বাড়ির বাইরের গেটের কাছে যেতেই সাইমন বাড়ির ভেতরেই আটকে যায়, কারণ সে ছিল অভিশপ্ত। এই বাড়ির সীমানার বাইরে সে কোথাও যেতে পারবে না। ভার্জিনিয়া তখন সাইমনকে জানায় যে আমি এই বাড়িতে থাকতে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার অনেক ভালো লাগে।
পরদিন সকালবেলা ভার্জিনিয়া বরফে ঢাকা উঠানে বসেছিল। ঠিক সেই সময় একটা রহস্যময় ভবিষ্যৎবাণী সম্পর্কে সে জানতে পারে। যখনই বাগানের গাছে ফুল ফুটবে তখনই সে মুক্তি পাবে। কিন্তু ভার্জিনিয়া এই ভবিষ্যৎবাণীর অর্থ কিছুতেই বুঝতে পারছিল না। এজন্য সে সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর সেখানে সাইমন চলে আসে। সাইমন তখন মজা করে বলে যে তুমি কি সত্যিই জানো কিভাবে তলোয়ার চালাতে হয়? ভার্জিনিয়া তখন বলে যে অবশ্যই আমি একজন ভালো তলোয়ার খেলোয়াড়। তা এই বলে ওরা দুজনে তলোয়ার খেলতে লেগে পড়ে। তলোয়ার লড়াইয়ে কিছুক্ষণ পর সাইমন অবাক হয়ে যায় আর ভাবে যে একটা মেয়ে কিভাবে এত ভালো তলোয়ার চালাতে পারে। অন্যদিকে ভার্জিনিয়ার বাবা মা খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। কারণটা হলো সাইমনের ভূত তাদেরকে খুবই বিরক্ত করছে। এজন্য তারা একজন লোককে ডেকে নিয়ে আসে। সেই লোকটা তার স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে এসেছে। এরই মধ্যে তারা অনেক কিছু আবিষ্কার করেছে। এমন কিছু আবিষ্কার করেছে যেটা দ্বারা ভূত ধরতে সাহায্য করবে। ওই স্পেশালিস্ট মহিলা তখন ঘরের ভেতরেই ঢুকে বলে যে আমি অনুভব করতে পারছি যে এখানে একজন বৃদ্ধ ভূত আছে। এরপর সে তার যন্ত্রপাতি বের করে এবং সাইমনকে খুঁজে বের করার চেষ্টা করে। ঠিক তখনই সাইমনের ভূত তাদের সামনে চলে আসে। সাইমন তখন তাদের দুজনকে এমনভাবে ভয় পাওয়ায় যে তারা দুজন চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। এসব দেখে ওটিস দম্পতি তো খুবই রেগে যায় এবং ভার্জিনিয়াকে বলে যে এই ভূত আমাদেরকে আর কতদিন বিরক্ত করবে, এবং বলে যে কিছুদিন পরে তো আমাদের বাড়িতে একটা বড় পার্টি হবে। ভূত যদি এরকম করতে থাকে তাহলে কিভাবে কি হবে? ভার্জিনিয়া তখন জোর গলায় বলে যে সাইমন কখনো এরকমটা করবেন না। আপনারা তো সাইমনকে চেনেন না, তাহলে এভাবে কিভাবে বলতে পারেন? সাইমন কোনো খারাপ ভূত নয় আর সে তার স্ত্রীকে খুনও করেনি। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যে সাইমনও কিন্তু মাঝে মাঝে ভয় পেয়ে যেত। সেই যমজ দুই বাচ্চার কারণে সে কিন্তু মাঝে মাঝে বেশ ভয় পেত। এজন্য সাইমন নিজে এখন ওই পরিবারের ওপরে খুবই বিরক্ত হয়ে যায়। 300 বছর হয়ে গেল, এখনও সে তার নিজের বাড়িতে শান্তিমতো থাকতে পারছে না। পরদিন ভার্জিনিয়া ডিউকে সঙ্গে নিয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ায়, যে দরজাটা ছিল ওই বাগানের একটা গোপন দরজা। সেই দরজায় ছিল বিশাল বড় একটা তালা। এদিকে ভার্জিনিয়ার হাতে থাকা বইয়ের ছবিগুলো প্রতিদিন পাল্টে যেত। আজকে সেই বইয়ের ছবিতে দেখা যাচ্ছে যে ভার্জিনিয়া সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভার্জিনিয়া তখন ডিউকে সঙ্গে নিয়ে ওই দরজাটা খোলার জন্য সেখানে চলে যায়। তখনই সেখানে সাইমনের ভূত চলে আসে। সাইমন তখন ভার্জিনিয়াকে বাধা দিয়ে বলে যে তুমি এখানে কিছুতেই ঢুকতে পারবে না, কিন্তু ভার্জিনিয়া তার কোনো কথা না শুনে দরজার ভেতরে ঢোকার চেষ্টা করে। অন্যদিকে সাইমন যখন জানতে পারে ডিউ সেই রাজ পরিবারের ছেলে যারা কিনা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এই সব কিছুর পরে সে তখন ডিউকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ভার্জিনিয়া সাইমনকে থামানোর চেষ্টা করলেও সে তার কোনো কথা শোনেনি। অন্যদিকে ওটিস পরিবার একটা বিশাল বড় পার্টির আয়োজন করেছে। আজকের এই পার্টিতে শহরের অনেক বড় বড় লোকজন আসবে। এজন্য ভার্জিনিয়ার বাবা সাইমনকে রিকোয়েস্ট করে যে আজকের রাতে কোনো রকম গন্ডগোল করবেন না। পার্টিতে সাইমন তখন প্রচণ্ডভাবে রেগে যায় এবং মনে মনে ঠিক করে আজকের রাতের পার্টি সে যে কোনোভাবেই নষ্ট করে দিবে। মতো রাতের বেলা পার্টিও শুরু হয়ে যায়। ওটিস দম্পতি তো খুবই খুশি, কারণ তার বাড়িতে আজ শহরের নামি দামি লোকজনেরা এসেছে। আসলে এতদিন তো ভূতের ভয়ে কেউ এই প্রাসাদে আসতেই পারেনি, কিন্তু ওটিস দম্পতি যখন নিরাপদে এই প্রাসাদে থাকতে পেরেছে, সাহস করে সবাই তখন এখানে এসেছে। ভার্জিনিয়া ভাবছিল যে ডিউ হয়তো এই বাড়িতে আর আসবে না, কিন্তু ভার্জিনিয়াকে অবাক করে দিয়ে ডিউ নিঃসংকোচে সেখানে চলে আসে। আসলে ডিউ ভার্জিনিয়াকে অনেক পছন্দ করত এবং আজকের রাতে সে প্রপোজও করতে পারে। দিকে ভার্জিনিয়ার বাবা বৈদ্যুতিক আবিষ্কার করে ফেলেছে। এটা সবার সামনে প্রেজেন্ট করার জন্য গোটা বাড়ির মোমবাতিগুলো নিভিয়ে ফেলে। প্রথমবারের মতো সে তার আবিষ্কার করা বৈদ্যুতিক বাতি সবার সামনে জ্বালিয়ে দেয়। সবাই তো বৈদ্যুতিক বাতি দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউ কখনো ইলেকট্রিসিটির আলো দেখেইনি। এই পার্টিতে ওটিস দম্পতির দুই যমজ বাচ্চা বিশাল বড় একটা ভিউতের আয়োজন করেছিল। এরপর ওই দুষ্টু বাচ্চারা তো অতিথিদেরকে ভয় দেখানোর চেষ্টাও করে, কিন্তু সবাই একসময় বুঝতে পারে যে এই ভয়ঙ্কর খেলা শুধুমাত্র বাচ্চাদের কাজ নয়, সাইমন পিছন থেকে চালনা করছে। এক মুহূর্তে গোটা পার্টির আনন্দ আতঙ্কে পরিণত হয়। সাইমন তখন অতিথিদেরকে প্রচণ্ড ভয় দেখাতে শুরু করে এবং বাড়ির ভেতরে তাণ্ডব শুরু করে দেয়। এমন সময় বাড়ির ভেতরে তো আগুনও লেগে যায়। ভার্জিনিয়া তখন চিৎকার করে বলে যে আপনি এটা কেন করছেন? আপনি তো একজন ভালো ভূত।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাই তো আতঙ্কে দৌড়াদৌড়ি করতে শুরু করে। ডিউ তার নিজের জীবন বাজি রেখে সবাইকে বাঁচায়, কিন্তু হঠাৎ করে একটা বড় ঝাড়বাতি তার উপরে এসে পড়ে। ভার্জিনিয়া তখন ডিউকে বাঁচানোর জন্য ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু ঝাড়বাতিটা এতটাই ভারী ছিল যে একা তার পক্ষে সম্ভব ছিল না। ডিউয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই সব কিছু দেখে সাইমনের মন অনেক খারাপ হয়। সাইমন তখন তার শক্তি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তখনই ভার্জিনিয়া প্রচণ্ড রেগে গিয়ে সাইমনকে বলে যে আপনি প্রচণ্ড একজন খারাপ লোক। আপনাকে বিশ্বাস করা আমার একদমই উচিত হয়নি। আপনি এতদিন যা কিছু বলেছেন সব কিছুই ছিল মিথ্যা। এরপর এই ঘটনার পর ওটিস দম্পতি আবারও সেই বিশেষজ্ঞদের ডেকে পাঠান, যাতে করে সাইমনের ভূতকে এই বাড়ি থেকে তাড়াতে পারে। ওই স্পেশালিস্ট দম্পতি তখন তাদের বন্দুকটা বের করে এবং যে কোনো মূল্যে ওই সাইমনের ভূতকে দ্রুত খুঁজে বের করতে চায়। অন্যদিকে ভার্জিনিয়া মনে মনে এখনও বিশ্বাস করে যে সাইমন এতটাও খারাপ নয়, সে একটা ভুল করে ফেলেছে। জন্য ভার্জিনিয়া তার যমজ দুই ভাইকে বলে তোমরা এই দুই দম্পতিকে একটু ব্যস্ত রাখো। ওই দুষ্ট বাচ্চাগুলো তখন ওই দম্পতিকে সারা বাড়িতে তাড়া করতে থাকে। অন্যদিকে ভার্জিনিয়া সাইমনকে সারা বাড়িতে খুঁজতে খুঁজতে একসময় তার কাছে পৌঁছে যায়। সাইমন মন খারাপ করে দেওয়ালের ওই পাশে বসেছিল। আসলে তার মনে হচ্ছিল সে চিরকাল এই বাড়িতেই আটকে থাকবে। ভার্জিনিয়া তখন সাইমনকে বাড়ির বাইরে নিয়ে আসে আর বলে আমি আপনাকে অবশ্যই মুক্ত করব। তখনই ভার্জিনিয়া ডিউয়ের পরিবারের সম্পর্কে একটা করুণ সত্য জানতে পারে। আসলে ডিউয়ের পূর্বপুরুষেরা ইচ্ছাকৃতভাবে সেই ব্রিজটা ভেঙে ফেলেছিল, যে কারণে সাইমনের স্ত্রী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিল। এজন্য সাইমন ডিউয়ের পরিবারকে এতটা ঘৃণা করত। ভার্জিনিয়া তখন সাইমনকে বোঝায় যে এখন তো 300 বছর কেটে গেছে, আর এখন ডিউয়ের পরিবার আর আগের মতো নেই, এখন তো বদলে যেতে পারে। ঠিক তখনই ভার্জিনিয়ার পুরো পরিবার এবং ওই স্পেশালিস্ট মহিলা সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু ততক্ষণে ভার্জিনিয়া সাইমনকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। পালাতে পালাতে ভার্জিনিয়ার হঠাৎ করেই মনে পড়ে যে কোথাও সে একটা ভবিষ্যৎবাণীর লেখা দেখেছিল, যেখানে লেখা ছিল যে ছোট্ট মেয়ের চোখের পানি যখনই এখানে পড়বে তখনই এই বাড়ির অভিশাপ কেটে যাবে। কিন্তু ভার্জিনিয়া এই ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছুই বুঝতে পারছিল না, কারণ আগের বার লেখা ছিল যে বাগানে ফুল ফুটলে এই অভিশাপ কেটে যাবে, কিন্তু এখন তো একটা মেয়ের কথা বলা হচ্ছে। আসলে এই ছোট্ট মেয়েটা কে? আর এই মেয়েটা যদি সে নিজেই হয় তাহলে কিভাবে এই বাগানের গাছে ফুল ফোটাবে? এই ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চাইলে সাইমন তখন বলে যে তুমি কখনোই এই ভবিষ্যৎবাণী পূরণ করতে পারবে না। ভার্জিনিয়া তখন কেউ উল্টো প্রশ্ন করে যে কেন আমি পারবো না? সাইমন তখন বলে একজন অভিশপ্ত মানুষ তখনই মুক্তি পাবে যখন কেউ মৃত্যুর দেবতার কাছে গিয়ে আমার জন্য অনুরোধ করবে। ভার্জিনিয়া তখন বলে এটা আবার এমন কি ব্যাপার, আমি আপনার জন্য মৃত্যুর দেবতার কাছে যাব, এ বলছে গিয়ে আমি আপনার মুক্তির জন্য অনুরোধ করব। সাইমন তখন বলে না, এটা কিছুতেই সম্ভব নয়। তুমি যদি একবার মৃত্যুলোকে যাও তাহলে হয়তো ওরা কখনো আর তোমাকে এখানে ফিরে আসতে দেবে না। ভার্জিনিয়া তখন সাইমনকে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখানে আবার ফিরে আসবই, ওরা আমাকে কিছুতেই আটকে রাখতে পারবে না। অন্যদিকে ডিউ এবং ভার্জিনিয়ার পুরো পরিবার ভার্জিনিয়াকে খুঁজতে থাকে এবং দেখে যে ভার্জিনিয়ার দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু সে কোনোভাবেই নড়াচড়া করছে না। এর মানে হলো সে মৃত্যুলোকে পৌঁছে গেছে। অন্যদিকে ভার্জিনিয়া মৃত্যুলোকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে সে হয়তো মারা গেছে। এরপর ভার্জিনিয়া তার সামনে স্বয়ং মৃত্যুর দেবতাকে দেখতে পায় এবং বারবার অনুরোধ করে যে সাইমনকে মুক্ত করে দিন। মৃত্যুর দেবতা তখন বলে যে আমি সাইমনকে মুক্তি দিতে পারি, কিন্তু তোমাকে এখান থেকে আমি যেতে দিতে পারবো না। এটা শুনে ভার্জিনিয়া কিছুটা ঘাবড়ে যায়। অন্যদিকে ভার্জিনিয়ার নিথর দেহ নিয়ে তার পরিবার কান্নাকাটি করছে। ভার্জিনিয়া কোনো উপায় না দেখে বলে যে আমি যেহেতু মারাই গেছি তাহলে আমি সাইমনকে মুক্তি দিয়েই যাব, বলুন তাহলে আমাকে কি করতে হবে। এরপর সাইমন এবং মৃত্যুর দেবতার সঙ্গে একটা তলোয়ারের যুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধের শর্ত ছিল যে যে জিতবে তার কথাই মানা হবে। এরপরই শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ, আর ক্রমাগত মৃত্যুলোকের দেবতা বড় হতে শুরু করে। এরপর মৃত্যুলোকের দেবতা বিশাল বড় একটা ড্রাগনে পরিণত হয়, কিন্তু সাইমন তো হার মানার পাত্র নয়। অন্যদিকে বাইরে থেকে ভার্জিনিয়ার বাবা মনে করে বিদ্যুৎ থেকে ভার্জিনিয়ার আত্মাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। এজন্য সে বারবার ইলেকট্রিক শক দিতে থাকে নিথর দেহতে, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হয় না।
কারণটা হলো ভার্জিনিয়ার আত্মা তো মৃত্যুলোকে পৌঁছে গেছে। অন্যদিকে জিউ সেই ভবিষ্যৎবাণী পড়ে আর বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। এরপর সে সাহস করে মৃত্যুলোকের দরজায় প্রবেশ করে এবং ভেতরেও চলে যায়। এরপর ওরা তিনজনে মিলে মৃত্যুলোকের দেবতার সঙ্গে লড়াই শুরু করে। দীর্ঘ সময় যুদ্ধের পরে মৃত্যুর দেবতা তখন বুঝতে পারে যে এদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। মৃত্যুর দেবতা তখন বলে যে ঠিক আছে, আমি সাইমনকে মুক্তি দিয়ে দেব আর তোমরাও ফিরে যেতে পারবে। এরপর সাইমন একটা বিশাল বড় পাথরে পরিণত হয় এবং তার আত্মা তার স্ত্রীর কাছে চলে যায়। অন্যদিকে ভার্জিনিয়া এবং জিউ তাদের নিজেদের পৃথিবীতে ফিরে আসে। কিন্তু বাইরে বের হয়ে এসে ভার্জিনিয়ার মনে পড়ে যে সাইমন তো এখনও পাথরে পরিণত হয়ে আছে। এজন্য সে আবারও ভেতরে প্রবেশ করে আর তার মূর্তির কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তখনই সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়। ভার্জিনিয়ার চোখের পানি যখন সেখানে পড়ে তখনই সেখানে ফুল ফোটে আর আসল মুক্তি শুরু হয়। এত বছরেও যে বাদাম গাছে কখনো ফুল ফোটেনি, সেই গাছে এখন ফুলে ফলে ভরে ওঠে আর সাইমনের আত্মাও চিরতরে মুক্ত হয়ে যায়। অবশেষে সাইমন এবং তার স্ত্রীর আত্মা এক হয়ে যায়। অন্যদিকে জিউ ভার্জিনিয়াকে প্রপোজ করে আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এরপর ভার্জিনিয়া এবং জিউয়ের বিয়ে হয়ে যায়। তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। অন্যদিকে ওটিস ফ্যামিলি ওই বাড়িতে এখন নিরাপদভাবেই থাকতে পারে। সমস্ত অভিশাপ শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।